এসআইআরকে নিয়ে এখনও তপ্ত রাজনীতি বাংলার, এবং আজকে বিএলওদের যে নজরুল মঞ্চে মিটিং ছিল সেখানে বিএলওরা প্রতিবাদ জানিয়েছেন, তার যুক্তি বা ইত্যাদি আমরা খোঁজবার চেষ্টা করব। তাদের যে প্রতিবাদ তারও কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিকতা রয়েছে বলে অনেকে মনে করছেন। আর অন্যদিকে আজকে যেহেতু আমাদের সমস্ত রেসপেক্টেড গেস্টরা উপস্থিত রয়েছেন, এই যে বাংলাদেশের অনুপ্রবেশকারী বা এখানে ভুয়ো মানুষকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলা, তার একের পর এক উদাহরণ আসছে। আমি সেদিন একজনের কাছে শুনছিলাম যে বাড়ির নাকি কাজের লোক সবার ছেড়ে চলে যাচ্ছে, যারা বাড়িতে পরিচারিকার কাজ করতেন তারা নাকি ছেড়ে চলে যাচ্ছেন, সেটাও আমি শুনতে পাচ্ছি। আর যদি আপনি বলেন যে দেবাশিস নিউজ পার্সনের কাছে তো শোনা কথা বললে হয় না, কি খবর রয়েছে সেটা দেখান, তাহলে আমাকে দুটো খবর দিয়ে আজকে পরিচয় করবার আগে, মানে গেস্ট ইন্ট্রোডাকশনের আগে আমাকে দুটো খবর দেখাতে হবে। আমি এই খবরটা এই কারণের জন্য দেখাচ্ছি যে এসআইআরের যৌক্তিকতা আছে কি নেই সেটা একবার দেখুন। আসি আমরা, প্রথম যে খবর আমরা দেখাবো সেটা হচ্ছে শ্বশুরকে বাবা সাজিয়ে, শ্বশুর মশাই মানে ফাদার ইন ল, তাকে বাবা সাজিয়ে মানে ইনলটা বাদ দিয়ে দিয়েছে, এখন শুধু ফাদার। শ্বশুরকে বাবা সাজিয়ে হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় এখানে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। আবার অনেকে বাংলাদেশ থেকে এসে দেশে ছেলেকে বিয়ে করেছেন, বাংলাদেশের মেয়ে বা বাংলাদেশের পুরুষ এখানে এসে কোনো ভারতীয় মহিলাকে বিয়ে করেছেন, তাদেরও নাম কিন্তু ওঠেনি। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো, এদের বক্তব্যও আছে। আমাদের প্রতিনিধি তাদেরকে বাড়ি বাড়ি গেছেন এবং জিজ্ঞেস করেছেন পরিচয় সম্পর্কে, কি বলছেন তারা একবার দ্রুত একটু দেখাই আপনাদের, দেখুন। নুরুজ্জামান কি হয় আপনার? আমার স্বামী। আবার কি হবে? ও, এই যে আব্দুল আহাদ গাজী, এই যে বাংলাদেশ থেকে এসছে। বাংলাদেশেতে আসেনি, ওদের বাড়ি ওই যে মোস্তফা, ওখানে ওদের বাড়ি ছিল, ওরা বেশি বাংলাদেশে গেছে, বাংলাদেশটা আসেনি। ও যখন যায় তখন আমি ওর মা মরে গেলি আমি ওরে রেখে দিই, ও বাংলাদেশে ছিল না। ইয়ে মন্ডল আপনার কি হয়? আপনার বাবা তো? হ্যাঁ আমার বাবা। আব্দুল হক মন্ডল কি হয়? আমার স্বামী। তার মনসুর মন্ডল আব্দুল হকের বাবা কি করে হলো ভোটার লিস্টে? না আগে তো ছিল না অত কিছু, হচ্ছে যে এখন এরকম সমস্যা হবে তার জন্য অত তার মানুষ জানতে পারতো না। তাহলে নিজের বাবাকে কেন বাবা বানানো না? কতদিন আগে বাংলাদেশ থেকে এসছে? 40-50 বছর হয়ে গেছে। তাই হয় কোনো দিন? তাহলে তো এখানে তো ভোটার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। বাইরে কাজ করতে তা কি থাকতে বলে। তাই বলে শ্বশুরের নিজের বাবা তো আছে, নিজের বাবারে তো ভোটার লিস্টে নাম তুলতে পারতো, ভোটার কার্ডে নাম তুলতে পারতো, শ্বশুরকে কেন বাবা বানালো? তখন লোকেরা আপনি কতদিন আগে কি করবো আলবো বলে তিনি? আপনার বাবারা কতদিন আগে বাংলাদেশ থেকে এসছে? হচ্ছে কি করবো আলবো, তখন সব কাগজপত্র যারা করিয়েছে। এরপরে আরেকটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশিরা কি পরিমাণ এদেশে আসছেন। ছোট্ট দুটো লাইনে আপনি বুঝতে পারবেন। গতকাল 11 জন গ্রেপ্তার করেছে, কারা গ্রেপ্তার করেছে? বিএসএফ। আর আজ 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোথায়? স্বরূপনগর থানা এলাকা, অর্থাৎ বনগাঁ বসিরহাট এলাকায় স্বরূপনগর থানা। সেখানে গতকাল এবং আজকে 56 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 56 জন কি করছিলেন? তারা আবার বাংলাদেশে তারা ফেরত যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় যেহেতু তারা অবৈধভাবে এসছিলেন, অনুপ্রবেশকারী ছিলেন, তাই সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে বসিরহাট আদালতে 11 জনকে তোলা হয়েছে, যেহেতু কালকে গ্রেপ্তার। 45 জনকে আগামীকাল আদালতে তোলা হবে। এই হচ্ছে খবর। তার মানে এই দুটো খবর আমাদের কাছে আসছে সূত্র মানে আমাদের রিপোর্টার্স মারফত। এতে পরিষ্কার হচ্ছে এটা যে বাংলাদেশিরা যথেচ্ছভাবে এদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু একটা সেফ টেরিটরি তৈরি করে রয়ে গিয়েছে। এবং আপনি জানলে আরো অবাক হবেন, এদের মধ্যে সিংহভাগ বাংলাদেশির ভোটার এবং আধার কার্ড আছে, অর্থাৎ তারা এই কার্ডগুলো নিয়ে তারা ভোট দিতে যান। এবার আমি পরিচয় করে দিই কার আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আলোচনা বিষয় আমরা এর পরে আসবো। আমার সঙ্গে রয়েছেন আজকে জয় মল্লিক, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাবো জয়কে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে গৌরব মজুমদার রয়েছেন, বাম মুখপাত্র, স্বাগত জানাবো। গৌরবের সঙ্গে এক হাতও দূরত্ব নয়, জাতীয় কংগ্রেসের সুস্মিতা বিশ্বাস বসে রয়েছেন, আমি সুস্মিতাদিকেও স্বাগত জানাবো। আসলে রাজনৈতিক দলের এই বন্ধুত্বটাই ভালো। আর আমাদের সঙ্গে এই স্টুডিওতে না থেকেও আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম রায়, যিনি প্রাক্তন সাংসদ এবং বর্তমানে এনবিএসটিসির চেয়ারম্যান।
আমি স্বাগত জানাবো পার্থবাবুকেও আজকের অনুষ্ঠানে। আমি এই যে প্রচুর বাংলাদেশি ঢোকার পাশাপাশি আরেকটা খবর দিয়ে আজকে শুরু করতে হবে, সেটা হচ্ছে আজকে বিএলওদের বিক্ষোভ। আমি ছোট্ট করে, মানে আমি প্রত্যেক গেস্টকে অনুরোধ করব খুব ছোট করে, এই যে বাংলাদেশি কারণ আজকে আমাদের মূল বিষয় হলো হচ্ছে কি বিএলওদের বিক্ষোভ। আজকে যেটা নজরুল মঞ্চে হয়েছে, বিএলওরা বলছেন তারা এক্সট্রা টাইমে, অর্থাৎ কাজের সময়টুকু বাদ দিয়ে তাদেরকে বলা হচ্ছে সন্ধ্যার দিক থেকে তাদের কাজ শুরু করতে। সেখানে তারা এক হচ্ছে তাদের ওয়ার্কিং আওয়ার নিয়ে প্রশ্ন তুলছেন, দ্বিতীয়ত তারা সেফটি এবং সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলছেন। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার প্রত্যন্তর গ্রাম অঞ্চলে, ম্যাক্সিমামই তো গ্রাম অঞ্চল, সেখানে রাতের বেলায় ঘুরে ঘুরে বিএলওদের যে কাজ, ডোর টু ডোর ভিজিট, এনুমারেশন ফর্ম দেওয়া অ্যান্ড আদার্স, তারা করবেন কি করে, এটা নিয়েই তারা প্রশ্ন তুলছেন। কিন্তু এই যে দেদার বাংলাদেশি কেউ পালাতে গিয়ে ধরা পড়ছেন বিএসএফের হাতে, এবং শুধু বিএসএফ নয়, রাজ্য পুলিশও একাধিক জেলায় বাংলাদেশি গ্রেপ্তার করেছে, এটা না বললে ভুল হবে। কেন হচ্ছে এরকম, পার্থদা? আজকে আপনি উদাহরণ দিচ্ছেন যে এই দুদিনে 11 জন, তারপর 45 জন ধরা পড়েছে, এবং তার আগে রাজ্য পুলিশের হাতে, পার্থদা, তার আগে সপ্তাহ দেড়েকের মধ্যে অন্তত পক্ষে 10-15 জন ধরা পড়েছে, রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বিভিন্ন জেলায়। আমি আরো উদাহরণ দিচ্ছি। আজকে যদি কোচবিহার সহ একদম দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা সংশোধনাগার আপনারা দেখেন, আচ্ছা, যতজন জেলে রয়েছে তাদের সিংহভাগ বাংলাদেশি। অর্থাৎ এই ধরনের যে কার্যকলাপ, অর্থাৎ ধরপাকড় অবৈধ বাংলাদেশি বা অন্যান্য বিদেশি নাগরিক যারা অবৈধভাবে ঢুকেছে, তাদের ধরপাকড় সব সময় হয়ে থাকে, সারা বছর ধরে হয়ে থাকে। এটা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু কেন আমরা এসআইআর নিয়ে এত প্রশ্ন তুলছি, এই প্রশ্নগুলো জানা অত্যন্ত প্রয়োজন। এর পেছনের আড়ালের উদ্দেশ্যটা কি, সেটা আমরা পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। প্রথমত বলা হচ্ছে যে বর্ডার এরিয়ার এই রাজ্যগুলোতে বেশি করে অনুপ্রবেশ হয়েছে এবং সেগুলোকে ধরা প্রয়োজন, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া প্রয়োজন নিশ্চিতভাবে। কিন্তু বর্ডার এরিয়া শুধু বাংলা শেয়ার করছে না, অসম শেয়ার করছে, ত্রিপুরা শেয়ার করছে, মেঘালয় শেয়ার করছে। আর কথায় কথায় শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন জনেরা বলছে যে রোহিঙ্গাতে ভরে গেছে, মায়ানমার বর্ডার পশ্চিমবঙ্গ শেয়ার করে না, বরং শেয়ার করে। পার্থদা, আমি বুঝতে পেরেছি রাজ্যগুলো, আমি পার্থদা আমার আপনার কাছে উইথ ডিউ রেসপেক্ট একটা প্রশ্ন। পার্থদা, আপনারাও তো কোনো একটা সময় পার্থদা, এটা আপনাদের অভিযোগ ছিল, এমনকি খোদ দলনেত্রী অভিযোগ করেছিলেন, একেবারে এটা ওপেন সিক্রেট আর কি, যে যেখানে বাংলার এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা ভরে, তার কতগুলো জিওপলিটিক্যাল রিজন রয়েছে, সীমান্তবর্তী এলাকার বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। অস্বীকার, আপনিও সীমান্তবর্তী এলাকায় দাপিয়ে রাজনীতি করেন, আপনিও জানেন, আমরাও জানি, আমরাও সীমান্তবর্তী এলাকায় থাকি। 2700 কিলোমিটার বর্ডার পশ্চিমবঙ্গ শেয়ার করে, প্রচুর লোক এখানে ঢুকছে। কিন্তু অল্টারনেটিভ এমন কি আছে যে আপনারা এসআইআর এর বিরোধিতা করছেন, আবার পাশাপাশি খুব অদ্ভুতভাবে আপনারা এই অনুপ্রবেশ বা চোরাগোপ্তা অনুপ্রবেশেরও বিরোধিতা করছেন? দুটো একসঙ্গে কি করে সম্ভব? মানে তার কি কোনো গ্রিন প্ল্যানিং বা কোনো ব্লু প্রিন্ট আছে যে একই সঙ্গে দুটো, মানে আমরা বাংলাদেশেও আটকাবো প্লাস আমরা এসআইআর হতে দেবো না? কি করে সম্ভব? নিশ্চিতভাবে এসআইআর একটা দীর্ঘ সময় ধরে, অন্তত পক্ষে 1 বছর বা 2 বছরের প্ল্যানিং করে, সময় করে সারা দেশ জুড়ে একযোগে এসআইআর হোক, নতুবা একটা পলিসি করা হোক। কেন শুধু বাংলায়, অসমে নয় কেন? আবার যদি নির্বাচনের আগেই করতে হবে, যে যে রাজ্যে নির্বাচন হচ্ছে সেই রাজ্যগুলোতে এসআইআর তার আগে আগে হবে, তাহলে অসমেও ভোট রয়েছে কিছুদিন পরে, তাহলে অসমকে কেন বাদ দেওয়া হলো? আমরা এই প্রশ্নগুলো তুলবার চেষ্টা করছি এবং এটা একটা যুক্তিসঙ্গত প্রশ্ন, এর উত্তর কিন্তু আমরা পাইনি। এবং এর উত্তর দেখে এখানে বসে থাকা মুখপাত্র জয় দিতে পারেন কিনা? যে দ্রুত গতিতে করা হচ্ছে, যেখানে ওয়েবসাইটে আপলোড 2002 এর ভোটার লিস্ট অসম্পূর্ণ, বিভিন্ন জায়গায় মানুষ নাজেহাল হচ্ছে, এরকম অভিযোগ আসছে, ওয়েবসাইটের বদল করতে হচ্ছে, এ ধরনের বহু অসঙ্গতি ধরা পড়ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষ আতঙ্কে রয়েছে। তাই জন্য আমরা বলছি এসআইআর অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে, সময় দিয়ে মানুষকে। পার্থদা, আপনার এই অবস্থানকে আমি কোনো একটা জায়গায় অবশ্যই সমর্থন করি, যে সময় দিয়ে, কারণ সময় না দেওয়ার জন্যেই আজকে বিএলওদের মধ্যে একটা তুমুল
একটা আমি কি বলবো তুমুল বিশৃঙ্খলা যেটা আমরা দেখতে পেলাম। রাতের বেলায় তাদেরকে বলা হচ্ছে কাজ করতে। এবার যে মানুষটা মানসিকভাবে কাজের প্রতি তার অনীহা দেখাচ্ছেন, সেই মানুষটা কি করে গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করে তার একটা প্রপার আউটকাম দেবেন, এটা বিরাট প্রশ্ন চিহ্নের সামনে। জয়, আমার তোমার কাছে এটা প্রশ্ন যে একদিকে হচ্ছে সময় নিয়ে বারবার করে প্রশ্ন তোলা হচ্ছে যে কেন এত কম সময়ের মধ্যে করা হচ্ছে, কেন এত কম সময়ের মধ্যে করা হচ্ছে। তুমি হয়তো অনলাইন বা ইত্যাদি টেকনিক্যাল ডেভেলপমেন্টসের কথা তুমি বলবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা যদি সময় দিয়ে করা যেত তাহলে কিন্তু রাতে রাতে বেরিয়ে কাজগুলো হয়তো বিএলওদের করতে হতো না। হয়তো এখানে যদি আমি জানি না যে যদি নিরাপত্তা জনিত কোনো ব্লিচ হয় তাহলে তার দায় কি নির্বাচন কমিশন নেবে? মানে আজকে তুমি দেখো কত রিমোট এরিয়া রয়েছে, গ্রামে গঞ্জে প্রত্যন্ত, যেখানে মানুষ 7টা, 7:30, 8টার মধ্যে গ্রাম নিশুতি হয়ে যায়। শহর কলকাতায় বসে তার বিচার করা যাবে না। সেখানে বসে কি করে রাত 8টার পরে গিয়ে মানুষকে বাড়ি থেকে ডেকে তুলে তার বিএলওরা তার এনুমারেশন ফিল আপ করবেন, তাকে বোঝাবেন, কি করবেন? মানে কি করে সম্ভব এটা? একদম ভ্যালিড বিষয়, কিন্তু প্রথমে একটু আমি ব্যাকগ্রাউন্ডেরটা দিয়ে দিই যে একদিকে যখন তৃণমূল কংগ্রেস বলছে যে স্বচ্ছ নির্বাচন হোক, কতটা মন থেকে বলছে সেটা নিয়ে কিন্তু সন্দেহ, এবং সন্দেহ টানা কেন বাঁধছে এটাও বলে রাখি যে আমরা দিনের পর দিন দেখেছি যখন এখানে ফেক ভোটার বা এরকম শেখ সাহেবের মতো ভোটার যারা 2টো বিধানসভায় ভোট দিয়ে দিয়েছে, তার 2টো ভোটার কার্ড আমরা বের করে যখন দেখছি সে কিন্তু পশ্চিমবঙ্গের লোকই নয়, সে বাংলাদেশের লোক। এবং যখন এসআইআর চালু হচ্ছে, এসআইআর এটা প্রথম এখানে হলো না, এর আগে বিহারে হলো কয়েকদিন আগে, আমরা পরিষ্কার দেখলাম। এবং বিহারের যখন এসআইআর ইমপ্লিমেন্ট হচ্ছে, স্পষ্ট কিছু পয়েন্টস সাধারণ মানুষের সামনে আসে, এবং সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে খুব সাপোর্টিভ যে এই ভোটার তালিকায় যে ব্যক্তি মারা গেছে তার নাম কি থাকা উচিত কি উচিত না। এই প্রশ্ন যদি আপনি তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি বা নেতাকে করেন, সে উত্তর দিতে পারবে না। দ্বিতীয়, যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি জয় মাঝখানে একটা ছোট্ট কথা বলি। আজকে তোমরা এই যে ভোটার তালিকা সংসদ, তোমরা নয়, নির্বাচন কমিশন এত প্রয়োজনীয়তা মনে করছেন, একবার ভেবে দেখো যে আজ থেকে 23 বছর আগে লাস্ট এই ধরনের গণনার কাজ হয়েছে। 23 বছরের মধ্যে এই প্রয়োজনীয়তা একবারও মনে হলো না। যে জিনিসটা এত ইম্পর্টেন্ট, এত শর্ট টাইমে করতে হবে, করতেই হবে, সেটা 23 বছর পুরো অবহেলিত থেকে গেল। কি করে সম্ভব এটা? এবারে এরও উত্তর চিফ ইলেকশন কমিশনার আমি জানি এটা তোমরা দিতে পারবে না, ঠিক আছে, আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে এটা প্রথম এসআইআর হচ্ছে না, বিগত 13 বার এসআইআর হয়েছে। এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য 13th এসআইআর। নেক্সট, আপনি বলছেন যে সময়, কয়েক মাস আগে আমরা দেখে নিলাম যে ইলেকশন কমিশন সাকসেসফুলি ঠিক এইভাবে 3 মাসের মধ্যে এসআইআর করে দেখালো, এবং সেখানেও 209, একটু শুনে নিন, সেখানেও অ্যাবসলিউটলি সাকসেসফুল কেন বলছি, বলেছি কেন বলছি যে অ্যাবসলিউটলি সাকসেসফুল কেন বলছি, যে বিহারের এই এসআইআর হওয়ার পরে সেখানে যখন আমরা দেখেছিলাম রেজাল্ট কি, কোন রকম কমপ্লেন, কোন রকম ডিসপিউট উইথ জিরো ডিসপিউটস, তার মানে কি এক্স্যাক্টলি, আমি আমার কথা বলছি না, ভালো করে শুনুন। যখন প্রেস কনফারেন্সটা জ্ঞানেশ কুমারজি করেন, আপনারা ভালো করে শোনেন না। উনি অফিসিয়ালি একজন দেশের ইলেকশন কমিশন, তার চিফ ইলেকশন কমিশনার হয়ে উনি যখন প্রেস কনফারেন্সে বলছেন এই ডেটাটা, তার বাদ দিদি আপনি কোন কথা বলছেন সুস্মিতা দি, আমরা একটু ডেভিয়েট হয়েছে। প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তির নাম এই তালিকা থেকে বাদ যাওয়ার কথা, সেটা বিহারের যখন এসআইআর হয়েছিল তখনও বাদ গেছে, এখনো বাদ যাবে। আজকের দিনে যেটা হচ্ছে সেটা কিন্তু একটা, আমি আসবো, কিন্তু এই যে বাংলাদেশিরা এই বাংলায় রয়েছে সেটা প্রমাণ হচ্ছে আমাদের 2টো খবরে। কিন্তু পাশাপাশি এটাও বাস্তব যে বিএলওদের যে কাজের সূচি করে দেওয়া হয়েছে তারা খুশি না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর গৌরবের কাছে যাব। গৌরব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। বাংলাদেশের অবস্থান, বাংলাদেশিদের অবস্থান স্পষ্ট হচ্ছে, গৌরবের সামনেও আমরা খবরটা দেখিয়েছি। দ্বিতীয়ত আমার প্রশ্ন থাকবে, এই যে বিএলওদের যে কাজের প্রপার শিডিউল এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসছে, গৌরবের কাছে যাওয়ার আগে আমরা শোনাবো আজকে নজরুল মঞ্চে এই অলমোস্ট প্রায় শেষ ট্রেনিংয়ের পর বিএলওরা কিভাবে বিক্ষোভে ফেটে পড়লেন আর কি অভিযোগ করলেন দেখাবো। বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। একটা নিরাপত্তার ব্যাপার আছে, তাহলে আজকে আমি বেটা ছেলে, আমার কোনো নিরাপত্তার দরকার নেই, কিন্তু যারা মহিলা তারা কি একটা লোকের বাড়ি 8টা 9টার সময় যেতে পারবে? তারা কি
9টার সময় একটা লোকের বাড়িতে যেতে পারে, আর 8 ঘন্টা 9 ঘন্টা আমি অফিস করে এসে, কেউ স্কুল করে এসে, এনি সার্ভিস। এখন ওরা অন ডিউটি নিয়ে ভাবছে যে আমাদের অন ডিউটি, আমাদের যে স্কুলে চাকরি করি সেই স্কুলে যেতে হবে কি হবে না, এবারে ভেবে এখন কি তার পরিণতি হবে সেটা আমরা বুঝতে পারছি না। ভার্বালি বলেছে আমরা চেষ্টা করছি, ওরা বলছেন যে দেখবেন, তবে আমাদের বক্তব্য হলো আমরা যতক্ষণ না দুটো সাইমালটেনিয়াসলি করাটা আমাদের পক্ষে খুব অসুবিধা। তো সেই জন্যে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট করার পরে ওনারা বললেন যে আপনারা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে একটা করে অ্যাপ্লিকেশন লিখুন যে আপনাদের এই সমস্যা, যে আপনাদের সময়ের দরকার, দুটো কাজ একসাথে দরকার না, অন ডিউটির দরকার। সেই জন্য প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে একটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে এবং সেই অ্যাপ্লিকেশনটা ওনাদের কাছে দিয়ে দেবেন, ওনারা ইসিতে কনভে করে দেবেন। আমরা অবশ্যই ইলেকশন কমিশনের উপর ভরসা রাখি, আমরা যাতে ভালোভাবে কাজটা করতে পারি, ওনারাও চাইবেন সেটা, এবং সেটা করার যাতে। এই যে সমস্যাগুলো উঠে আসছে, এই সমস্যা কি সত্যি সমস্যা? এর সঙ্গে রাজনীতি বা রাজনীতির করার জায়গা না। আমি একদম ব্যক্তি একজন বিএলও, তার পক্ষে কি এইভাবে ভোটার তালিকা তৈরি করা সম্ভব? মানে সে সারাদিন তার স্কুল করলো বা চাকরি করলো, যেহেতু এরা প্রত্যেকেই প্রায় সরকারি কর্মচারী, কাজ করার পর সন্ধ্যেবেলায় তারা বেরোবেন তালিকা তৈরি করতে। আমি গৌরবের কাছে যাব, গৌরব, বাস্তবিক ক্ষেত্রে এটা কত সমস্যা? আর দ্বিতীয়ত আরেকটা যেটা সমস্যা হচ্ছে গৌরব, সেটা হচ্ছে এই যে প্রথম যেটা বললাম, প্রচুর বাংলাদেশি তাদের অস্তিত্ব জানা যাচ্ছে। পার্থদা স্বীকার করে নিলেন, এটা থ্রু আউট দ্য ইয়ার এই সমস্যা জানা যায়, এখন খবর হচ্ছে, অন্য সময় হয়তো হয় না। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে গতকাল আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন, নির্দিষ্ট 11টা পয়েন্ট দিয়ে, 11টার বেশি, আমার এই মুহূর্তে এক্স্যাক্ট ফিগারটা মনে পড়ছে না, তিনি চিঠি দিয়েছেন এবং কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তরগুলো হচ্ছে যে ইলেকশন কমিশনকে দিতে পারেন না দিতে পারেন সেটা কিন্তু প্রশ্নগুলো আছে, এবং সেই প্রশ্নগুলোর মধ্যে এই নিরাপত্তার ব্যাপারটাও উল্লেখ করা আছে। আজকে দাঁড়িয়ে বিএলওদের দেখছিলাম, আপনিও দেখছিলেন, আমিও দেখছিলাম, যে একজন মহিলা বলছেন যে তিনি সকালবেলা বজবজে স্কুল করতে যাবেন, সকালবেলা স্কুল করে এসে বিকেল 5টার পরে, মানে কলকাতা থেকে তিনি বজবজ যাবেন, আবার বজবজ থেকে তিনি কলকাতায় ফিরে তারপর তাকে হচ্ছে যে যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে ওই বিএলওর কাজ হচ্ছে যে করতে হবে। আচ্ছা, এত কম সময়ের মধ্যে, এবার আপনি বলুন, একজন মহিলা, আমি মহিলাই ধরলাম, একজন মহিলা তিনি স্কুল করবেন, স্কুল করে তার খাতা দেখা থেকে শুরু করে তার স্কুলের বিভিন্ন কাজকর্ম থেকে শুরু করে তারপর তিনি আসবেন, আবার হচ্ছে যে তিনি এই একটা গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা তার উপরে মারাত্মক প্রেশার আছে, মারাত্মক প্রেশার বলতে পলিটিক্যাল প্রেশার থাকতে পারে, সামাজিক প্রেশার থাকতে পারে, মানুষের প্রেশার থাকতে পারে, এই প্রেশার নিয়ে তিনি কাজ করবেন। হাউ ক্যান ইট পসিবল? এটা কি সম্ভব? তাহলে একজন লোক সরকারি কাজ দুবার করছেন, তাহলে নির্বাচন কমিশনকে তো নির্দিষ্ট করতে হবে সেই লোকটি আইদার সে ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করবে, না সে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কাজ করবে। এটা নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে করতে হবে। এই যে একটা মানে কি করবো, একটা জগা খিচুড়িভাবে হচ্ছে যে একটা কাজকে এরমভাবে, মানে ওই একটা কথা আছে না, ধত্তকটা মার পেরে একটা কাজ করে দিলাম আর হয়ে গেল, এরকম না। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, যে কাজ করতে হচ্ছে ভবিষ্যতের জন্য। একটা ভোটার লিস্টের সংশোধন মানে একটা বড় কাজ, যেখানে ভোগাস ভোটার, যেখানে মৃত ভোটার, যেখানে স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার, যেখানে নকল ভোটার, সমস্ত কিছু আছে। এইগুলোকে চিহ্নিতকরণ করা এই একেবারে পিসি সরকারের ম্যাজিক নয়, যে গেলাম, দেখলাম, চলে এলাম, ফর্ম দিলাম, হয়ে গেল। আচ্ছা, আপনি একটা বাড়িতে ফর্ম দিতে যাবেন সন্ধেবেলায় তো সেই বাড়ির লোকজন নাও থাকতে পারেন, তারা তো তাদের নির্দিষ্ট কাজে বেরোতে পারেন, তাহলে কি হবে? তাহলে সেই লোককে হচ্ছে যে আবার বেরোতে হবে, আবার যেতে হবে। পশ্চিমবাংলায় 1,05,000 বুথ আছে, আপনি যদি 3 বার যান তার মানে 250, এবার 250 মানে হচ্ছে 750। এটা একটা লোকের পক্ষে 750 ফ্যামিলিকে এরকমভাবে রিচ করা কি সম্ভব? আমার তো মনে হয় জ্ঞানেশ কুমার বলেছেন 3-4 বার করে বিএলওরা যেতে, 3-4 বার করে। আরে উনি তো বলে দিয়েছেন, উনি ওনার অঙ্ক কষে, ওই দেখবেন যে বেসরকারি সংস্থার বিভিন্ন অফিসাররা আছে, অঙ্ক কষে বলে দেয় যে এইভাবে এসব মিলে যাবে, উনিও অঙ্ক কষে বলে দিয়েছেন যে এইভাবে হয়ে যাবে, কিন্তু আলটিমেট কাজটা কি হবে? আলটিমেট কাজটা হবে না।
তার কারণ হচ্ছে এই যে সুস্মিতাদি ওই জয় বলবার সময় চেল্লাচ্ছিল 65 লক্ষ ভোটারের নাম হচ্ছে যে বিহারে বাদ গেছে, কিন্তু 65 লক্ষ ভোটারের মধ্যে 22 লক্ষ ভোটার চিহ্নিত হয়েছে মৃত মানুষের, 35 লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে নিখোঁজ মানুষের, 7 লক্ষ ভোটারের নাম হচ্ছে যে যারা দুবার যাদের নাম আছে, আর 1,20,000 ভোটারের নাম আছে হচ্ছে যে যাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা চলছে। আপনি বলুন এখানে বহিরাগত ভোটার নেই, তুমি সেই অর্থে বলছো? আমি কেন বলবো, না মানে ডেটা বলছে, আমি বলবো কেন? এ তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটা বলছে, আমি বলছি না। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে, এইবার আপনার দ্বিতীয় প্রশ্নেরই হচ্ছে এই যে আপনি বলছেন বাংলাদেশিতে ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে, রোহিঙ্গা কিন্তু কথাটা আমি ব্যবহার করি, যাই হোক আপনি বলছেন না বিজেপি বলছে, আপনি বাংলাদেশি বললেন, বিজেপি রোহিঙ্গা বাংলাদেশে আমি খবরের ভিত্তিতে বলছি। যাই হোক এইবার কথাটা হচ্ছে তাহলে এই যে বহিরাগত ভোটার বা অনুপ্রবেশকারী ভোটার বা এত ভোটার কোথায়, তাহলে সেই ভোটারগুলোর চিহ্নিতকরণ হচ্ছে না কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বর্ডার পার করে যে মানুষগুলো শহরাঞ্চলে চলে আসছে, যাদেরকে আপনি বলছেন পুলিশ কিংবা বিএসএফ অ্যারেস্ট করছে, আপনি বলুন তো এই বর্ডার পার করে আপনি পেট্রাপোল বর্ডার পার করে কলকাতা অবধি চলে এলেন, কলকাতায় এসে আপনি থাকলেন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 4 মাস এই 6 মাস 10 মাস বা 2 বছর 5 বছর, তাহলে আপনি এতদিন অবধি থাকলেন কি করে? আপনি বর্ডারটা পার করলেন কি করে? তাহলে আবার এখানে দাঁড়িয়ে আমরা এটাও দেখছি যে নিউটন দাস বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচার করছেন, ভোট দিচ্ছেন, আবার নিউটন দাস এখানে এসে মন্টুরাম পাখিরার হয়ে ভোট দিয়ে মন্টুরাম পাখিরাকে জয়যুক্ত করাবার পর তিনি ভিডিও বার্তা দিচ্ছেন। আসলে পশ্চিমবাংলার বা তৃণমূল বা বিজেপি একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে। এরা কখনোই চায় না যে ভোটার লিস্টের সংশোধন হোক সঠিকভাবে। 2002 সালে ভোটার লিস্টের সংশোধন যে হয়েছিল, সেই ভোটার লিস্টের সংশোধন হয়েছিল 2002 সালের ভোটার লিস্টের ওপরে, কিন্তু আজকে আমরা 2025 সালে যখন এই SIR হচ্ছে তখন আমরা দেখছি যে 2025 সালের ভোটার লিস্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, 2002 সালের ভোটার লিস্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার আপনি বলুন 2002 সালের যে ভোটার লিস্টে যার নাম ছিল সে 2025 সালে এসে দমদমে থাকতো, সে বর্ধমানে চলে যেতে পারে, বর্ধমানের লোক আসানসোলে চলে যেতে পারে, আসানসোলের লোক জলপাইগুড়ি চলে যেতে পারে কিংবা বাইরে চলে যেতে পারে। তাহলে আপনি এই ভোটার লিস্টে সেই নামগুলো হচ্ছে যে কী করে খুঁজে পাবেন? এখানে সুস্মিতাদি আছেন, সুস্মিতাদিরও ভোটার লিস্টের একটা গন্ডগোল আর কি সুস্মিতাদি বলছিলেন। আপনি বলুন এই নামগুলোকে আপনি চিহ্নিতকরণ করবেন কি করে? তাহলে আপনি যে চাইছেন যে ভোটার লিস্ট সঠিকভাবে তৈরি হোক, সেইখানেই তো নির্বাচন কমিশন গোলযোগ পাকিয়ে রেখেছে। নির্বাচন কমিশন একটা এত শর্ট টাইমে একটা এত বড় কাজকে কি করা সম্ভব? 2002 সালের ভোটার লিস্টের সংশোধন হয়েছিল 2 বছর ধরে, আজকে দাঁড়িয়ে আমরা দেখছি 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে ভোটার লিস্টের সংশোধন হয়ে যাবে। হাউ ক্যান ইট পসিবল? এইসব হবে না। একদম এটাই দেখো, যেটা আপাতভাবে ইম্পসিবল মনে হচ্ছে সেটাই পসিবল করে দেখাবে নির্বাচন কমিশন। জয়ের দাবি এরকম হ্যাঁ বিহারের ক্ষেত্রে হয়েছে, কিন্তু সেখানে গৌরব একটা ক্রস ইনফরমেশন দিল যে যেখানে এই যে বহিরাগত বা বাংলাদেশি বা রোহিঙ্গা বা মায়ানমার ভোটার নেই, মানে তুমি হয়তো বলতে পারো যে এটা সীমান্তবর্তী এলাকা, তো বিহার নয়, কোনো দেশের সরাসরি বাইরের দেশের বর্ডারের সঙ্গে যুক্ত, কাজেই সেখানে এটা নেই। পশ্চিমবঙ্গে কারণ বিজেপির নেতারাই বলছেন 1 কোটি 2 কোটি নাকি সব বিদেশি ধরা পড়বে এখানে। বেশ, সেটা দেখা যাক কি হয়। প্রত্যেকটা মানুষ চাইছেন অন্ততপক্ষে এখানে বসে যে তারা যেন একটা স্বচ্ছ ভোটার তালিকা পান, এবং আমারও মনে হচ্ছে এটা অত্যন্ত স্বাভাবিক স্বচ্ছ ভোটার তালিকা পাওয়া। মজার বিষয়, এটা শুধুমাত্র 2011 সালে নয়, 11 সালের আগেও এরকম প্রচুর মানুষ তারা বাংলাদেশ থেকে এখানে এসছেন। তারা শুধু আসেননি, তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছেন, এবং গৌরব জানলে অবাক হবে যে তারা বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষকতারও কাজ করছেন, বিভিন্ন সরকারি অফিসে তারা কাজ করছেন। এটাও একটা বড় প্রশ্ন। অনেকেরই তাদের নাম 2002-এর তালিকায় নেই, কিন্তু তারা এদেশে নিশ্চিন্তে আছেন। 11 সালের পর নয়, অনেক দিন আগের থেকে। আমাকে সেদিন একজন ফোন করেছিলেন, 1989 সালে তিনি এই রাজ্যে ঢোকেন, 1989 সালে এই রাজ্যে ঢোকেন। আমি নাম বলছি না, উনি বারণ করেছেন, আমি ওনার ন্যূনতম সম্মানটা দিচ্ছি। ওনার বাংলাদেশে জন্ম, আর এখানে কলকাতার নিউ টাউন চত্বরে একটি স্কুলে তিনি টিচার, তিনি এবারকার BLO। বুঝতে পারছেন? তাহলে কোথায় বাংলাদেশে এই যে বাংলাদেশ আপনারা বলছেন, এর জড় মানে শিকড়, রুট কোন পর্যন্ত আছে? আমি 1989 সালের কথা বলছি। বেশ, আমরা আসবো সুস্মিতাদির কাছে একটা ছোট্ট বিরতির পর, দ্রুত ফিরে এসে সঙ্গে থাকুন। আমি সুস্মিতাদির সঙ্গে নানা করে শখানেক প্রোগ্রাম করেছি,
কিন্তু আজকে এসআইআর বিহারের ইস্যু যখন জয় বলছে তখন সুস্মিতাদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু দেখুন, বিহারের কথা যখন জয় বলছেন তখন সুস্মিতাদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, চিৎকার করে উঠলেন। এবং আমি বলছি অলমোস্ট আমার 100 প্রোগ্রাম সুস্মিতাদির সঙ্গে হচ্ছে, তার মধ্যে অলমোস্ট এই প্রথম। কিন্তু সুস্মিতাদি, আমার প্রশ্ন আপনাকে এটা, বাংলার ক্ষেত্রে আপনারা এতটা নিশ্চুপ কেন? আজকে না বেরিয়েছে কংগ্রেসের কোনো বিরাট র্যালি বা এজিটেশন এসআইআর এর বিরোধিতা, তাহলে কি অনেকটা শেষে হলেও বুঝতে পারলেন যে এসআইআর এর প্রয়োজনীয়তা আছে? আমি এই কারণের জন্য বলছি সুস্মিতাদি, কারণ আপনারাও একাধিকবার বলেছেন, সেদিন অধীরবাবুর একটা বক্তব্য শুনছিলাম, প্রচুর এরকম চোরাগুপ্তা এদেশে আসা যাওয়ার ঘটনাটা ঘটেই থাকে এবং এটা দীর্ঘদিন ধরে ঘটছে। দেখুন, আপনি যদি বলেন যে আমরা বাংলার ব্যাপারে চুপ করে থাকি, এটা সঠিক নয়। কারণ বাংলা তথ্য বলছে, আমি বলার কে না, আমরা এটা বলছি যে বাংলার প্রত্যেকটা ইস্যুকে আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং আমরা প্রথমেই বলেছি, আমাদের মহাজোট হোক আর যাই হোক, আমরা বাংলার এই সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল তা থাকবে। সারা ভারতবর্ষে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে খর্ব করার জন্য আমরা এই জোটটা তৈরি করেছি, ইন্ডিয়া জোট, যেটা ইন্ডিয়া অ্যালায়েন্স। সেটা হচ্ছে ডিউ টু বিজেপিকে পরাস্ত করার জন্য। যেহেতু বিজেপি একটা সাম্প্রদায়িক শক্তি এবং যারা কিনা সংবিধানকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং ভারতবর্ষের গণতন্ত্র আজকে বিপন্ন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেন জয়কে চিৎকার করে উঠলাম, তার কারণ হচ্ছে, আপনি যে বললেন আমরা কোনো র্যালি বের করিনি, আমরা বিভিন্ন স্টেটে র্যালি বের করছি। আমরা যখন বিহারে হয়েছে, রাহুল গান্ধী সেখানে 11 দিন ধরে পদযাত্রা করেছেন এবং বিহারে আমরা মানে মানুষের যে সাড়া পেয়েছি। তোমরা সংসদ ভবনের মকরদ্বারে তোমরা দিনের পর দিন বিক্ষোভ সেটা বাংলার ক্ষেত্রে খানিকটা কম মনে হচ্ছে? না না না, তার কারণ হচ্ছে সর্বভারতীয় প্রেক্ষাপটে লড়াইটা আমাদের বিজেপির সাথে। তৃণমূল তো একটা আঞ্চলিক দল, তৃণমূলের সাথে লড়াইটা আমাদের বাংলার। কিন্তু আমরা যেহেতু একটা মানে রিজিওনাল দল না, আমরা ন্যাশনাল পার্টি, আমাদের ম্যাক্সিমাম ভাবে লড়াইটা করতে হয় বিজেপির সাথে প্রত্যেকটা স্টেটে। সেহেতু বিজেপির সাথে সারা ভারতবর্ষের লড়াইটা কংগ্রেস ভার্সেস বিজেপি, সেখানে অন্য কোনো দলের জায়গা নেই। পরিষ্কার কথা, যে যতই লাফাক ঝাপাক আর এপাং ওপাং ঝপাং করুক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটাই কথা, তার কারণ হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে এসআইআর হোক। আমাদের সময় 12 বার এসআইআর হয়েছে, তা এসআইআর হোক, আমাদের কোনো আপত্তি নেই। এসআইআর একটা স্বচ্ছ পদ্ধতি, যদি সেই পদ্ধতিতে হয় আমরা নিশ্চয়ই মেনে নেব যে হ্যাঁ সঠিকভাবে হয়েছে। আজকে আমাকে বলুন তো, পরশুদিন 11 জন ধরা পড়েছে, কালকে 46 জন ধরা পড়েছে, আজকে 56 জন ধরা পড়েছে অনুপ্রবেশকারী যারা পালাচ্ছে, অলরেডি কিন্তু পালানো শুরু করে দিয়েছে। আমি নাম বলবো না, আমার এলাকায় যে নোংরা তুলতো সেই ছেলেটি পালিয়ে গেছে, কারণ তারা বাংলাদেশি। আমাদের ভীষণ প্রবলেমে ফেস করতে হচ্ছে। আমাদের অনুপ্রবেশকারীরা থাকলে আমাদের উপকারের সাথে সাথে সুস্মিতাদি, কখনো মনে হচ্ছে না যে বাংলাদেশিরা ঢোকার থেকেও বড় সমস্যা হচ্ছে যে তারা দেশের সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে? অবশ্যই অন্যায়, কারণ সংসদীয় গণতন্ত্রে আমাদের ভারতীয়রা ভোট দেবে এবং এই 18 বছরের যাতে ভারতীয়রা ভোট দিতে পারে সেই প্রচেষ্টা রাজীব গান্ধী করেছিলেন এবং সেটাকে ইমপ্লিমেন্টও করেছিলেন, যে 18 বছরের ঊর্ধ্বে। এবং আমি যতদূর জানি যে এই যে আসামে এনআরসি বারবার করে রাজীব গান্ধী অ্যাকর্ডের কথা বলা হয়, তাহলে তোমরাও তো চেষ্টা করেছো বাংলাদেশে, তাহলে কি শুধুমাত্র রাজনৈতিক কারণে তোমরা বিরোধিতা করছো? না, আমাদের প্রশ্নটা হচ্ছে একটা জায়গায় ঘোরাফেরা করছে। আর যদি তুমি বলো যে এনআরসি করতে চেয়েছিলাম আমরা, সেই সময় এনআরসি করতে চেয়েছিলাম আমরা বাংলাদেশের অনুপ্রবেশকারী, সেটাই তো একই আর এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে। বেশ, তোমরা কেন উদ্দেশ্য প্রণোদিত বলছো আমি জানি না, সম্প্রদায়কে চিহ্নিত করা হচ্ছে। বেশ, এই আচ্ছা, কিন্তু দিদি একটু দাঁড়াও, আমি আসি আর পরের প্রসঙ্গে। কিন্তু মাথায় রাখতে হবে যে যাতে
অন্যান্য দেশে ধর্মীয় কারণে নিপীড়িত মানুষরা একেবারে পুরো সহায় সম্বল শূন্য না হয়ে যান, তার জন্য কিন্তু ভারত সরকার এর আগে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করেছে। তারা তো তৈরি করেছে। হ্যাঁ, সবাই আসবে তো, আমি বুঝতে পেরেছি। না, আমি বুঝতে পারছি না যে, না, আমাকে একটা উদাহরণ তুমি দেবে, এক মিনিট, আমাকে একটা উদাহরণ দেবে যে বাংলাদেশে ধর্মীয় কারণে কোনো মুসলিম নিপীড়িত হচ্ছেন, এটাও তোমাকে দেখাতে হবে তাহলে। সেটাও তো নয়। বেশ, আমি এই মুহূর্তে আসি। এবার আমার বেসিক্যালি দেখো, পরের বিষয়টা খুব ইন্টারেস্টিং, তার কারণ আজকে দুটো খবর দু জায়গায় রয়েছে, তার সঙ্গে তৃতীয় খবর সংযুক্ত হচ্ছে। কি সেটা? এক হচ্ছে মনোজ টিগ্গা, তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন, বিডিওর সঙ্গে তার কর্কশ বাক্যালাপ আছে, এক। দ্বিতীয়ত কি, জগন্নাথ সরকার, যিনি বিজেপির একজন সংসদীয় গণতন্ত্রে মেম্বার অফ পার্লামেন্ট, তিনি বলছেন ভারত বাংলাদেশ একসঙ্গে মিশে যাবে, বর্ডার বলে কিছু থাকবে না। সেটা কোন অ্যাঙ্গেলে বলেছেন জয় বলতে পারবে। ভয়াবহ আরেকটা জায়গা যেখানে শুভেন্দু অধিকারী তিনি বিএলওদেরকে হুমকি দিচ্ছেন, এবং এই যে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ সম্পর্কে আজকে তৃণমূল অভিযোগ, মানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে তাদের অভিযোগ, কমিশনে লিখিতভাবে অভিযোগ তারা করেছেন। এসআইআর এর কাজে নিরপেক্ষতা নিয়ে আলোচনা যখন চলছে, ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দলনেতার এহেন বক্তব্য বিএলওদেরকে ভয় দেখাতে পারে, যেখানে তিনি বলেছিলেন যে বিহারে কিন্তু এখনো 56 জন বিএলও তারা ইয়েতে রয়েছেন, জেলে রয়েছেন। এই দেখুন, এই যে তৃণমূলের পোস্ট করা যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই অভিযোগ কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের কাছে করা হয়েছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবেন সেটা তো অবশ্যই অপেক্ষার বিষয়, কিন্তু এই যে গ্রাউন্ড লেভেলে নেমে বিএলওদের কাজ করবার ক্ষেত্রে যে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী একবার শোনাই আপনাদের, শুনুন। যে ভিডিও তৃণমূল পোস্ট করেছে, শুনুন। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আমি জয়ের কাছে যাব। জয়, এটা ডেফিনেটলি একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু এই বক্তব্য হচ্ছে কার এগেনস্টে? একজন সরকারি আধিকারিক এবং যিনি নির্বাচন কমিশনের কাজ করবেন। খুব স্বাভাবিকভাবেই যেরকমভাবে রাত্রেবেলায়, মানে অফিস টাইমের পরে গ্রামে গ্রামে গেলে সাপে কামড়ানোর ভয় আছে, ঠিক তেমনিভাবে একটা জেলে যাওয়ার ভয়ও কিন্তু বিএলওদের মধ্যে কাজ করবে। এখানে মনে হচ্ছে না যে এসআইআর প্রক্রিয়াকে তোমরা রাজনৈতিক দল হিসাবে অল আউট প্রমোট করছো, সেক্ষেত্রে বাধা হবে অনেকটা, এবং নিরাপত্তাহীনতায় ভুগবেন বিএলওরা। একটু সময় দিও, একটু ভালো করে বোঝাই বিষয়, এরপরেই পার্থদার কাছে যাও। অ্যাবসলিউটলি। বিষয়টা হচ্ছে যে আজকে এসআইআর যে হচ্ছে, এই এসআইআরটা প্রথম কথা যেটা বললাম, যেটা প্রথমবার এসআইআর হচ্ছে না, আর দ্বিতীয় হচ্ছে এসআইআর যে নিয়মগুলো খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা নাগরিক তারা সাপোর্ট করছে, শুধুমাত্র কয়েকটা দল, রাজনৈতিক দল, তারা তাদের নিজেদের স্বার্থে ঘা লেগেছে এবং বুঝতে পেরেছে। আমি সেটা বুঝলাম, কিন্তু তোমার দলের নেতা যখন বলছেন জেলে বলতে হবে, সেটা বলতে দিন, সেটাও তো দেখতে হবে তোমার। শুনে নিন, আজকে যখন তৃণমূল বুঝতে পেরেছে যে এই কাঁটাতারের বেড়া নিচ দিয়ে লোকগুলোকে নিয়ে এসে এই তৃণমূলের নেতারা তারা অ্যাড্রেস, না সেটা বাদ দাও, তুমি বিএলওদের প্রসঙ্গটা আসছি, তৃণমূলের সঙ্গে বাদ দাও। তৃণমূলের সঙ্গে তোমার রাজনৈতিক কমব্যাট থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তৃণমূলের অভিযোগ যেটা, যে একজন দলীয় নেতা তিনি সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর পরের ধাপ বলে বারবার করে দাবি করেন যে বিরোধী দলনেতা মানে নেক্সট টু সিএম, তারপর তিনি এই ধরনের বক্তব্য রাখছেন। নির্বাচন কমিশনের যে গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স অনুযায়ী যদি কোনো বিএলও না কাজ করে, সেটা তো সংবিধানের এগেনস্টেই যাওয়া। আজকে ইসিআই বা নির্বাচন কমিশন তো সংবিধানের নিয়ম মেনেই করছে, এবং সেটা রীতিমতো প্রকাশ্যে তাদের, আপনারা শোনার ধৈর্য রাখবেন না, আজকে যে কোনো বিএলও যে কোনো রাজ্যে তারা যদি সেই নিয়ম না মেনে
কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টি, সেটা তৃণমূল হতে পারে, তৃণমূলের কোনো নেতা হতে পারে, তাদের কথা শুনে চলতে শুরু করে এবং সংবিধানের কথা না মেনে বা সংবিধানের যে নিয়ম আছে বা ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স আছে সেটা না মেনে কেউ যদি নিজে সেটা দেখার দায়িত্ব কি রাজ্যের বিরোধী নেতার, মানে বিরোধী দলনেতা? না 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 না, একটা জিনিস এর জন্য তো ইলেকশন কমিশন আছে ভাই। না অ্যাবসলিউটলি, বাট এটা মনে করিয়ে দেওয়া, এটা না না, এটা মনে করিয়ে দেওয়া খুব জরুরি যে কোনো বিএলও সে যদি ভেবে থাকে তার উপরে তৃণমূল নেতার হাত আছে, তৃণমূল মন্ত্রীর হাত আছে, আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন আমি বুঝতে পারছি তৃণমূলের কাছের লোক, আপনার কষ্ট হচ্ছে একটু। তৃণমূলের কাছের লোক না, ব্যক্তিগতভাবে আমি তুমি বলছো যে বিহারে, আমি বলছি কেন বলছি এই তালিকাটা পার্থদার কাছে যাবো, তারপরে গৌরব সুস্মিতাদের কাছে ইন্ডিভিজুয়াল। এই যে প্রশ্নটা আসছে না, কেন বলছি আমাদের কাছে তালিকা হয়ে ফাইল হয়ে চলে এসছে কোন কোন বিএলও যে ক্রাইটেরিয়া আছে তারা পার্মানেন্ট স্টাফ হতে হবে স্টেট গভর্নমেন্টের। এর দ্বিতীয় ক্রাইটেরিয়া মিসম্যাচ করতে পারে, আমার উচিত, আমার মনে হয় এই সময় তোমাদের উচিত যে এই ফাইল সরাসরি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া যাবে। শুধু তাই না, আরেকটা বলি, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট এটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেই ব্যক্তি কোনো রকম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত থাকতে পারবে না। দ্যাট ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। পার্থদা কি বলবেন? রাইট পার্থদা কি বলবেন? এই অভিযোগ আপনাদের আজকে অফিশিয়াল ভাবে এর প্রতিবাদ করা হয়েছে, শুধু প্রতিবাদ নয়, চিঠি দেওয়া হয়েছে এবং সর্বতভাবে সেটা সামনেও এসছে। তৃণমূলের অভিযোগ হচ্ছে এই ধরনের শাসানিতে বিএলওরা আতঙ্কের মধ্যে থাকতে পারেন। তার লেটার হেডে, আপনাদের দলীয় লেটার হেডে আমি সেই অভিযোগপত্রও দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। আমরা একটা অভিযোগ বরাবর করে আসছি যে নির্বাচন কমিশন কোথাও একটা অন্যভাবে পরিচালিত হচ্ছে বা পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, বিজেপি পরিচালনা করার চেষ্টা করছে। এই শুভেন্দু অধিকারীদের বক্তব্য বা নির্বাচন কমিশনের হয়ে অনুরাগ ঠাকুরদের মাঝে সাঝে প্রেস কনফারেন্স করাটা এটা আরো বেশি স্পষ্ট করছে। আজকে 52 জনের যদি তালিকা থেকে থাকে তাহলে সেই তালিকা নির্বাচন কমিশনকে না দিয়ে এগুলো শাসানি করে কোথাও একটা কি রাতের বেলা কম্প্রোমাইজ করার চেষ্টা করছে, বিএলওদের ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী, এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। আর জয় বলছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের ঢুকিয়েছে। আরে তাহলে কাটাতারের ওখানে বিএসএফরা কি নাকে সরিষার তেল দিয়ে জয়দেব সঙ্গে মিটিং করছিল বিজেপি অফিসে? না, এমএইচএ থেকে যখন দাদা আপনাদের ফেন্সিং করতে বলো তখন আপনারা সরকার করে না কেন? সেই তৎপরতা আমরা দেখি না কেন? সেটাও বলুন। এই যে আটকানোর দায়িত্ব বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের, তার মানুষের উপর দাঁড়িয়ে বলেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে হোম মিনিস্টার বলছে তার দায়ভার জয়দের নিতে হবে। একেবারে আমি আমার এরপরে পার্থদা, এরপরে আমাকে গৌরব এবং সুস্মিতাদিকে বলবার সময় দিতে হবে। নির্বাচন কমিশন আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি জটিলতা আরো দিন দিন বাড়বে যত বেশি এসআইআর এর দিকে আমরা এগোবো। নানান রকম তর্ক বিতর্কে রাজনৈতিক এইসব তরজা আসবে। এর মধ্যে তো বিজেপির তরফ থেকে এটাও বলা হচ্ছে যে বিডিও অফিসে বসে পার্টির ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সেই ভিডিও নাকি সেখানে বসে যে ওই টেলি কানেকশন তার মাধ্যমে চলছে। আমি এটাও শুনেছি এই ধরনের প্রশাসন এবং রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যাওয়ার গল্পটা আমাদের কাছে নতুন নয়। এটা একটা ট্র্যাজেডি এবং এটাই একটা ট্রেন্ড হয়ে গেছে। প্রশাসন আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যায়, সীমারেখাটা অস্পষ্ট হয়ে যায়। গৌরবেরা কি বলবে এবং সুস্মিতাদিরা কি বলবেন আমরা শুনবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এসে সঙ্গে থাকুন। সুস্মিতাদি, এই যে প্রশাসনিক কাজ এবং রাজনৈতিক কাজ, এর মধ্যে আজকে আর সীমারেখা নেই। তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন বিহারের কথা মনে আছে তো, অন্যদিকে তুমি অন্যান্য রাজনৈতিক দল দেখে এখন তাদের টার্গেট পয়েন্ট হচ্ছে বিএলও। হ্যাঁ, হয়তো বা কংগ্রেস আর সিপিএম এর সেরকম কিছু তির্যক মন্তব্য পাওয়া যায়নি, কিন্তু যারা পাওয়ার পয়েন্টের ওপর দিকে রয়েছেন তাদের কিন্তু এখন টার্গেট হচ্ছে বিএলও। মানে এই আজকে আমি শুনছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নাকি একটি জায়গায় বলা হয়েছে যে বিএলওদের যেন চোখের বাইরে বিএলএরা না করে, মানে তাদের সবসময় অবজার্ভ, মানে ইট টেকস এ পজিটিভ ওয়ে, তাদের যেন নজরে রাখা হচ্ছে। বিএলএদের উপরে যে হেক্টিক জব দেওয়া হয়েছে এইটার বিরুদ্ধে আমাদের কিছু কথা বলার আছে। কেন আমি যখন আমার দলের মুখপাত্র, আমি যখন কোনো কথা বলছি সেই কথাটা কিন্তু আমার দলের ডেফিনেটলি তাই। তা সুতরাং সেখানে আমি বলবো যে আমাদের এখানে একটা সত্যি এটা অমানবিক একটা পরিশ্রমের কথা বলা হচ্ছে। এই প্রসেসিংটা
যেটা পার্থদা বলেছে, এটা পার্থদা ঠিক বলেছে, যে এই প্রসেসিংটা মিনিমাম 1 বছর টাইম লাগা উচিত। আমার 10.5 কোটি জনসংখ্যা, 10.5 কোটির মধ্যে 7.5 কোটি মতো 7.5 কোটির মতো ভোটার হবে, নাহলে 8.5 কোটির মতো হতে পারে এই ভোটার। বাড়তেও পারে কমতেও পারে, হ্যাঁ বাড়তেও পারে কমতেও পারে। এইবার এই 8 কোটি ভোটারকে যদি বাড়ি বাড়ি গিয়ে 3 বার করে সার্ভে করে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল এই সময়ের মধ্যে করা। এই টাইম স্প্যান এত কম দেওয়া হয়েছে। ম্যান পাওয়ার যদি বাড়িয়ে দেওয়া হয়, এবার আমি বলছি ম্যান পাওয়ার যদি বাড়িয়ে দেওয়া হয়, তাদের ল্যাক অফ ডিউটি হবে। তার কারণ হচ্ছে, কেন ল্যাক অফ ডিউটি হবে? কারণ তারা যদি অন ডিউটি থাকে সারা দিন। আচ্ছা, একটা কথা আমি তোমায় জিজ্ঞেস করবো, আমি বুঝতে পারলাম ল্যাক অফ কনসেন্ট্রেশন হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই যে বিরোধী দলনেতা যে কথাটা বলছেন, এই যে বিএলওরা, আজকে আমি একাধিক অভিযোগ দেখছিলাম যে সরাসরি তৃণমূল পার্টির সঙ্গে জড়িত রয়েছে। একাধিক জায়গায় তো অভিযোগ এসছে যে তারা বিএলও হিসাবে আজকের এই সম্মেলনে যাচ্ছেন বা যোগ দিচ্ছেন। তোমার কি মনে হয় এর ফলে এসআইআর প্রক্রিয়া ব্যাহত হবে? না, আমার একটা যেটা বক্তব্য সেটা হচ্ছে, এক তো ব্যাহত হবে এই বিভিন্ন থ্রেট কালচারের জন্য। কি তৃণমূল কি বিজেপি উভয় থ্রেট দিচ্ছে দুপক্ষ থেকে, ওরা তো মাঝখানে স্কুইজ হয়ে যাচ্ছে। এবারে সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে তুমি দেখো যে আজকে বিএসএফ যারা পালাচ্ছে তাদেরকে ধরছে, তাহলে বিএসএফ কি পারতো না যখন এই অনুপ্রবেশকারীরা যখন তাদেরকে আটকাতে? দেখো তাহলে সেই জায়গাটা তারা ব্যর্থ না, ব্যর্থ তুমি আর একটা আমি আবেদন করব, বলতেই পারো। আজকে আমি আর একটা আবেদন করব, যদি মিডিয়ার মাধ্যমে সত্যি টিচাররা, বিশেষ করে সরকারি টিচাররা যারা এই ডিসেম্বর মাসে অ্যানুয়াল পরীক্ষা, তারা খাতা দেখবে, স্কুটিনি করবে, রেজাল্ট তৈরি করবে, বিরাট কষ্টকর। কারণ আমার নিজে যেহেতু এই প্রফেশনে আছি আমি জানি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিএলও হয়েছে তাদেরকে অন্তত যদি তারা ভোটার কার্ডটাই করবে শুধু, এবং অন ডিউটি তাদেরকে দেওয়া হয়। আচ্ছা, এই ব্যাপারে একটা আমি গৌরবের কাছে যাওয়ার আগে বলে দিই, আজকে যেটা নজরুল মঞ্চে বলা হয়েছে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে, একেবারে শোনেননি এই বিএলওদের কথা তা নয়, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে লিখিত একটি করে অ্যাপ্লিকেশন সমস্যার কথা উল্লেখ করে জানাতে বলা হয়েছে ইলেকশন কমিশনকে, জানাতে বলা হয়েছে। এটাও কিন্তু বলা হয়েছে গৌরব, ছোট্ট করে হাতে একেবারে। সেটা হচ্ছে যে প্রসেসিং নিয়ে বলছিলেন, আসলে জ্ঞানেশ কুমার তো সাংবাদিক সম্মেলন করে বলেই দিয়েছেন যে রাজ্যটা সব থেকে বেশি প্রস্তুত এই এসআইআর নিয়ে, সেই রাজ্যটার নাম পশ্চিমবাংলা। এখন প্রসেসিং নিয়ে প্রশ্ন তুললে তো হবে না, রাজ্য সরকার বলে দিয়েছে। দুই আপনি তৃণমূলের এই মানে ভূমিকার কথা বলছিলেন। তৃণমূলের এক বিধায়ক আছেন পাণ্ডবেশ্বরে, তিনি ফেসবুকে ফলো করে পোস্ট করেছিলেন যে তৃণমূলের ওই দক্ষিণ কলকাতার রাজা তার কৃতদাসদের নিয়ে মিটিং করবেন, সেই মিটিং কৃতদাসরা বসবে হচ্ছে রাজ্যের বিডিও অফিসে। তাহলে রাজ্যের বিডিও অফিস যদি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে যায়, তাহলে মনোজ টিকদার গিয়ে ওখানে ধমকাবে, চমকাবে, টেবিল বাজাবে, স্বাভাবিক ব্যাপার, এ পক্ষ ও পক্ষ। এখন তৃতীয় কথা হচ্ছে যে বিএলওদের হুমকি দেওয়া। আচ্ছা, অভিষেক ব্যানার্জিও তো বেঁধে রাখার কথা বলেছিলেন, আর শুভেন্দু অধিকারীও বলছেন জেলে পাঠাবার কথা। ইলেকশন কমিশন এই যে দুজনে মিলে এত কথা বলছেন, ইলেকশন কমিশন এই দুজনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন কি? আর লাস্ট কথা, এখানে বিজেপির প্রতিনিধি বলছিলেন যে নির্বাচন কমিশন, তৃণমূলের প্রতিনিধি বলছিলেন নির্বাচন কমিশন, রাজীবা সিনহা মুখ্যমন্ত্রীর ভাইয়ের সঙ্গে বসে মাল খাবেন, আর জ্ঞানেশ কুমার গিয়ে অমিত শাহের গিয়ে ইয়ে করবেন, দালালি করবেন, একই ব্যাপার। মানুষ যেখানে থাকা সেখানেই থাকবে। একদম আর একদম বেসিক গ্রাসরুট লেভেলে নির্বাচন কমিশনের বিরাট একটা প্রসার তো রয়েছে। কিন্তু এই অভিযোগটা আমার এই 14-15 বছরের সাংবাদিকতা জীবনে আমি শুনেছি যে মানুষ নাকি অবজারভারদের ফোনই পান না ভোটের দিন, যাদের যে কোনো জায়গায় নানান সমস্যা হয়। কাজে অ্যাক্টিভিটিসের জায়গাটাকে সঠিক করলে হয়তো মানুষের আস্থা, বিশ্বাস এবং রাজনৈতিক দলগুলোর কোম্পানি অবশ্যই নির্বাচন কমিশন পাবেন, বিরোধিতার কোনো জায়গা থাকবে না। আজকে এখানেই শেষ করব। আমি অনেক ধন্যবাদ জানাবো পার্থদাকে, জয়কে, গৌরবকে এবং দিদি সুস্মিতাকে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী খবরে নজর রাখবেন, ক্যালকাটা নিউজের সঙ্গে থাকবেন। নমস্কার।